তো এখন ধরেন আমাদের ডিজিএফআই এর যিনি এখন দায়িত্বে আছেন, তিনি দায়িত্ব নিয়েছেন ২৫শে ফেব্রুয়ারি জনাব মেজর জেনারেল আ কায়সার সাহেব, কায়সার রশিদ চৌধুরী। মে তিনি দায়িত্ব নিয়েছেন আ ২৫শে ফেব্রুয়ারি এবং ২০২৬ অর্থাৎ এই সরকারের আ আসার পরপর এই সরকার এসেছে সম্ভবত ১৭ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে। অ্যা ২৫শে ফেব্রুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগটা নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। তো এখন ধরেন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সব কিন্তু এই ডিজির দায়িত্বে আসার পরের ঘটনা। তো মানে পাগলের সুখ মনে, মনে দেখেন মানে কত মানে একটা সেনা কর্মকর্তা বিডিআর এর আ অভিযোগে হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সে ধরেন তার এই সেনাবাহিনীর যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম সহ সে ঘন, ঘন তার ছবি পোস্ট করে এবং এটা হচ্ছে মার্চের ৩০ তারিখের ছবি। সে যে মানে এগুলো এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য থেকে সে করে। পুলিশ হত্যার বিচার চায় সে। তো এই জায়গাগুলোকে আসলে দেখার মতো কেউ নাই এবং এখানে বেশ কিছু আ উম বিরূপ মন্তব্য আছে সরকার সম্পর্কে, জুলাই বিপ্লব সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে। এবং সে যাচ্ছেতাই ভাবে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আমি যদি আপনাদেরকে একটু একটা বিষয় একটু দেখাই, আ আমি টোটাল স্ক্রিনিং করে রাখছি তার সবই। এবং সেই স্ক্রিনিং এর জায়গাটায় আপনি যদি দেখেন, সে আবার ধরেন বিডিআর হত্যায় অভিযুক্ত, সে আবার ধরেন পিলখানা দিবসে সে আবার এখানে পোস্ট দেয় দেখেন অবস্থাটা দেখেন। মাছের মায়ের পুত্র শোক। আজ সেই ভয়াল ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালের এই দিন ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। বেহেশত নসিব করুক ইত্যাদি। দেখেন অবস্থাটা। তো এখন এগুলো কি দেখার কেউ নাই? এই আমাদের ডিজিএফআই এর কাজটা কি? আমাদের ডিজিএফআই এর কাজটা হচ্ছে ফিল্ড ইন্টেলিজেন্স। তো ফিল্ড ইন্টেলিজেন্স এ তারা কি করছে এই দেখেন। সে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদের শুভেচ্ছা হচ্ছে সে হচ্ছে সদস্য কেন্দ্রীয় উপকমিটি শ্রম ও জনশক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সেনা পরিষদ। তো আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এইভাবে যদি পোস্ট দেয়, এগুলো কি আমাদের দেখার মতো কেউ নাই? আমাদের গোয়েন্দা সংস্থার কাজ কি? এখন এই জায়গাগুলো আসলে দেখবে কে? মানে ডিজিএফআই এর কাজ কি? এবং আমি ডিজিএফআই ধরেন সে যথারীতি আগের স্টাইলে চলছে। ডিজিএফআই স্বাভাবিক সময়ে প্রধানমন্ত্রীকে যে রিপোর্ট দিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে তিনি তারা ইন জেনারেল তারা বলেছে যে ফেসবুকে যারা বিগত সময় থেকে কাজ করে আসছে, যে সমস্ত অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার বা অনলাইন সাংবাদিক মানেই অপসাংবাদিকেরা অর্থাৎ মানে সেই হাসিনার ভূত এদের মাথা থেকে এখনো যায় নাই। তারা আ উম মানে কি বলবো? এই কায়সার সাহেবের বহু ইনফরমেশন আছে এবং এবং এই ডিজিএফআই কিন্তু বর্তমান সরকারকে আ মানে আমি যে অভিযোগটা শুনলাম যে মানে ভিন্ন পথে বা রং ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ ভারতের ফ্রন্টলাইন পত্রিকায় ছাপানো একটা রিপোর্টকে তারা তাদের ডিজিএফআই এর এনালাইসিস হিসেবে সাবমিট করে দিয়েছে সরকারের কাছে এবং পরে এটা আমাদের খুব সম্ভবত আমাদের ফরেন মিনিস্টার যিনি ইউনিট সরকারের সময় প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। আ প্রতিরক্ষা উপদেষ্টা না, প্রতিরক্ষা উপদেষ্টাই দায়িত্বে ছিলেন। তিনি এটাকে উম উম ফাইন্ড আউট করেছেন যে আ ই ইন্ডিয়ান যে পত্রিকা ফ্রন্টলাইন তার একটা রিপোর্টকে কেন বহু ডিজিএফআই তাদের প্রতিবেদন বলে, তাদের অনুসন্ধান বা তাদের অবজারভেশন বলে চালিয়ে দিচ্ছে। পাশাপাশি তিনি নিজের মানে আ হাসিনা আমলে তাকে জামাতপন্থী বলে ডিজিএফআই তে উল্লেখ করা ছিল এবং তিনি এটিকে রিমুভ করার জন্য একটি তদন্ত আদালত গঠন করেছেন ইন্টারনালি। তো মানে আমি বুঝলাম না এগুলা কি হচ্ছে, কেন হচ্ছে? আমরা কি যার সঙ্গেই যার উপরই আস্থা রাখবো তিনিই কি আমাদেরকে ডোবাবেন? এবং ধরেন যে এই জেনারেল কায়সার রশিদের এই নিয়োগ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তিনি কিন্তু জেনারেল আজিজের মিলিটারি অ্যাটাচে হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন এবং আজিজ কিন্তু আ আজিজ যাওয়ার পরে উম জেনারেল শফিউদ্দিন যখন দায়িত্বে আসেন, তখন জেনারেল আজিজের অনুরোধে
তাকে নিউ ইয়র্কে পোস্টিং করা হয়। অর্থাৎ সব আমলেই তারা সুবিধা নিচ্ছেন এবং এই আমলেও সুবিধা নিচ্ছেন এবং আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কথিত চিকিৎসা নামে ভারতে যে সেই রীতি হাসিনা চালু করেছিল, সেই রীতি অনুযায়ী ভারতে যেয়ে ধর্ণা দিয়ে এসেছেন। তো এটি গেল ডিজিএফআই এর পার্ট, একটা পার্ট। খন্দকার হাফিজদেরকে কিভাবে প্রমোট করা হচ্ছে এটি হচ্ছে তার বিষয়। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে যে উম সেনাবাহিনীর শেখ হাসিনা আ যাকে গুলি করার নির্দেশ দিতেন বা শেখ হাসিনা যে মুহূর্তে আ মানে শেষ আ চেষ্টা হিসেবে আ যাকে টেলিফোনে নির্দেশনা দিয়েছিলেন যে কিভাবে গুলি করতে হবে, কিভাবে আ যেতে হবে, সেই জায়গাটাতেও ধরেন এই যে রাজীব, লেফটেন্যান্ট কর্নেল আ রাজীব তাকে শেখ হাসিনা তাকে এবার আ ব্রিগেডিয়ার পদে প্রমোশন দেয়া হয়েছে। এটি জুলকারনাইন শাহের ১ম তার ফেসবুকে নিয়ে আসেন এবং আমি যদি দেখাই যে ডিজিএফআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তার ব্যাপারে তাহলে আপনারা স্পষ্ট হবেন। লেফটেন্যান্ট কর্নেল জিএম আ রাজীব আহমেদ, পিএসসি, প্রাক্তন পদাতিক। তার বিএ নাম্বার 5929 এবং তার রাজনৈতিক আ অফিসার এবং তার পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা এখানে কিন্তু তার বিস্তারিত আছে। তার আপন চাচা হচ্ছে শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আ তার স্ত্রীর মামা হচ্ছে বঙ্গবন্ধু পরিষদের নেতা। শ্বশুর হচ্ছে আওয়ামী লীগ সমর্থক ছিলেন। আ চাচা আওয়ামী লীগের ইত্যাদি, ইত্যাদি সবকিছু লেখা আছে এবং পরবর্তীতে আছে যে জুলাই ২০২০ থেকে অক্টোবর ২৪ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরবর্তীতে আ মাননীয় প্রধান উপদেষ্টার উপসামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আম আ অফিসের ৪৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৬ বীরের অধিনায়ক থাকাকালীন সময় তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরীর অত্যন্ত অনুগত ছিলেন। পরবর্তীতে মেজর জেনারেল নকিব এমএসপিএম হলে তার আস্থাভাজন অফিসার হিসেবে তাকে এএমএসপিএম হিসেবে পদায়ন করা হয়। আ এম এএমএসপিএম হিসেবে অফিসার শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ৫ই আগস্ট পূর্ববর্তী বিভিন্ন সরকারি দমন-পীড়নের সাথে অফিসার একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আ তারপরে শেখ হাসিনার দমন-পীড়ন সংক্রান্ত প্রচুর আদেশ তিনি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে নিয়মিত প্রদান করতেন এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করতেন। শেখ হাসিনার অত্যাচারের নির্দেশের একটি অডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আ অফিসার সহকারী সামরিক সচিব হিসেবে অফিসার সহকারী সামরিক সচিব হিসেবে ২০২০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমনের পর একটানা ৪ বছর ২ মাস হাসিনার পতনের আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন। অর্থাৎ তার ব্যাপারে কিন্তু একদম পরিষ্কার একটা আ রিপোর্ট এখানে আছে। কিন্তু এই রিপোর্টের পরেও বিস্ময়করভাবে তাকে কিন্তু এই সাম্প্রতিক সময়ে গত ২ সপ্তাহ আগে তাকে এম ব্রিগেডিয়ার পদে প্রমোশন দেয়া হয়েছে। তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট সরকার কেন আমলে নিল না?